কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে। মেয়ে শেষকৃত্য কেন তড়িঘড়ি করা হয়েছিল? উদ্ধারের সময় কি মেয়েটা বেঁচে ছিল? ঘটনার পর কি ক্রাইম সিন সাজানো হয়েছিল? মেয়ে চলে যাবার 5 মাস পরও এই প্রশ্নগুলোর উত্তর হাতড়ে বেড়াচ্ছেন সন্তানহারা প্রৌঢ় দম্পতি। 9 আগস্ট শেষবার দেখেছিলেন মেয়েটাকে, সে তখন নিথর। হাতে করে বড় করা মেয়ের শেষকৃত্য করতে হয়েছিল নিজের হাতে। সেই থেকে বিচারের অপেক্ষায় দিন গুনছেন সন্তানহারা এই দম্পতি। ক্যালেন্ডারের পাতায় একটা একটা করে 5টা মাস পেরিয়ে গেছে। শনিবার আরজিকর মামলার রায় ঘোষণা করবে শিয়ালদা কোর্ট। কিন্তু আরজিকর মেডিকেলে নিহত তরুণীর মা বাবা হাইকোর্ট ও নিম্ন আদালত মিলিয়ে যে 77টা প্রশ্ন তুলেছিলেন, তার উত্তর কোথায়? ডিসেম্বর মাসে 42টি প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তারা প্রশ্ন তুলেছিলেন, কেন তাদের মেয়ের শেষকৃত্য তড়িঘড়ি করা হয়েছিল? কেন স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের নজরদারিতে তড়িঘড়ি মৃতদেহ সৎকার হয়েছিল? বাবা দ্বিতীয় ময়নাতদন্ত যাওয়া সত্ত্বেও কেন তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল? মৃতদেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর কেন মৃত ঘোষণা করা হয়েছিল? তরুণীকে যখন উদ্ধার করা হয়েছিল তখন কি তিনি বেঁচে ছিলেন? ইচ্ছাকৃতভাবেই কি তাকে বাঁচানোর চেষ্টা করা হয়নি? নিহত চিকিৎসকের মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা কি করা হয়েছে? ঘটনার পর কি ক্রাইম সিন সাজানো হয়েছিল? আরজিকর কাণ্ডে মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে কয়েকজন জুনিয়র ডাক্তারের উপস্থিতি ঘিরেও রহস্য তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে নিহত চিকিৎসকের মা বাবা এই প্রশ্নও তুলেছিলেন যে ঘটনার দিন রাতে সন্দীপ ঘোষ কোথায় কোথায় গিয়েছিলেন? অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস কেন ঘটনাস্থলে গিয়েছিলেন? 8ই আগস্ট রাত 11টার পর থেকে সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হলো না কেন? ডাক্তারদের 24/7 ওয়ার্ক স্টেশন আছে, তাদের সামনে দিয়ে কেউ গেল, ওরকম একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটালো এবং বেরিয়ে গেল, এটা হওয়া সম্ভব নয়। এবং এটাও তারা সেই সিএফএসএল রিপোর্টে দিয়েছে যে কোনো একা ব্যক্তির দ্বারা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তার মানে তো এটাই দাঁড়ায় যে একা সঞ্জয় রায়কে যদি দায়ী করে যদি সিবিআই চার্জশিট দিয়ে থাকে, তার মধ্যে মানুষের বিশ্বাস নেই। 1 মাস পর নিম্ন আদালতেও 35টি প্রশ্নপত্র সহ আবেদন জানান নিহত চিকিৎসকের মা বাবা। সেখানে তারা প্রশ্ন তুলেছিলেন, 8ই আগস্ট ধর্ষণ খুনের আগে ও পরে কি কি ঘটেছিল? তা নিয়ে কেন অন ডিউটি নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি? তরুণী চিকিৎসক যে 4 জনের সঙ্গে খাওয়া দাওয়া করেন, তাদের কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি? ফুড ডেলিভারি সংস্থার যে কর্মী খাবার দিতে এসেছিলেন, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? কেন তড়িঘড়ি সেমিনার রুম লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল? তড়িঘড়ি ক্রাইম সিনের লাগোয়া অংশ ভাঙা হচ্ছিল, তার তদন্ত কোথায়? আমাদের অনেক কিছু মানে মনে হয়েছে যে ওই দিকগুলো এখনো কোনো ইনভেস্টিগেটই হয়নি, সেই কোশ্চেনগুলো আমরা রেখেছি জাজের কাছে। এখানে কিন্তু রহস্য থেকে গেল, রহস্যের কিন্তু অনেক কিনারাই হয়নি। সিবিআই বারবার বলছিলেন যে কিছু এরকম তথ্য প্রমাণ আছে হাতে, যার থেকে আরও অনেক মানে গণধোলাইয়ের মতো করে মারা হয়েছিল, এবং সেটা কখনো একজনের পক্ষে সম্ভব নয়। তো সবটাই খুব ধোঁয়াশে, এবং এখানে আরও একটা প্রশ্নচিহ্ন উঠে গেছিল যে আদৌ ক্রাইম সিন যেটা প্লেস অফ অকারেন্স, সেটা আদৌ সেই সেমিনার রুম কিনা। কিন্তু দিনের শেষে দেখা গেল সেই কোনো প্রশ্নেরই উত্তর কিন্তু আমরা স্পষ্টভাবে পেলাম না। আপনারাই তো বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই চাই, তাহলে সিবিআইটা মানছেন না কেন? সিবিআই তদন্ত তো এখনো চলছে, ওয়েট করুন। এখানে ট্রায়াল চলছে, সুপ্রিম কোর্টে তো মামলা মনিটর করেছে, আপনারাও তো আইনজীবী দিয়েছিলেন, আবার আপনার মাঝপথে বদলও করেছেন। ফলে আপনাদের যা যা সন্দেহ, আপনাদের কাছে যা যা তথ্য ছিল, সবটা তো সুপ্রিম কোর্টে আপনারা দিয়েছেন। এবং বলার পরেও যখন সুপ্রিম কোর্ট তদন্ত বা এই বিচারে হস্তক্ষেপ করেননি, তাহলে আপনাদের ধরে নিতে হবে, বিশ্বাসটা তো রাখতে হবে, অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টের উপর তো বিশ্বাসটা রাখবেন। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছে, তারপর সিবিআই। শনিবার রায় ঘোষণা। কিন্তু সন্তানহারা মা বাবার প্রশ্নগুলোর কোনো উত্তর মিলবে কি? উজ্জ্বল মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।